আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরাসরি মূল বিষয়ে চলে যাই। আপনারা জানেন এশো সচেতন সোসাইটি বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে, সামাজিক এবং রোগ সচেতনতা নিয়ে। তো আজকে আমার অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার তো আসলে কাজ করতে গেলে আপনার আমার সবারই কিছু না কিছু অভিজ্ঞতা হবেই। সব অভিজ্ঞতাই যে শিক্ষণীয় আছে তা কিন্তু নয়। আবার কিছু কিছু অভিজ্ঞতা যেমন কষ্ট দিয়ে থাকে, আবার সেই অভিজ্ঞতা থেকে, কষ্ট থেকে অনেক শিকারও রয়েছে। তো আজকে ঠিক সেরকমই একটি গল্প আপনাদের সঙ্গে তুলে ধরছি। একটি ডায়াবেটিক পরিবার, কোনো একভাবে আমার সাথে দেখা হয়, হয়তো দায়িত্বের খাতিরেই হোক, যেভাবেই হোক। তার প্রতি আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমি তার পরিবারের পুরো ইতিহাসটা আমি জানতে চাই এবং জেনে নিই। জানার পরে হয়তোবা সোশ্যাল ওয়ার্কের একটা সবচেয়ে বড় একটা প্রিন্সিপাল হলো, বা সবচেয়ে বড় একটা টার্ম হলো রেপো বিল্ড আপ। রেপো বিল্ড আপ করার মাঝে সুসম্পর্ক গড়ে উঠবে ক্লায়েন্টের সাথে, বাট তার প্রতি ইমোশনাল হওয়া যাবে না। আমি হয়তো সেদিন সেই নীতিটার কারণেই হয়তো আমার চোখে পানি আসেনি। তারপরেও আপনাদের সম্মুখে তুলে ধরছি। পুরো পরিবারে দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তবে একটা কথা বলে রাখছি যে সোশ্যাল ওয়ার্কের মূল কাজ হলো, আরেকটা প্রিন্সিপাল হলো গোপনীয়তার নীতি। তো আমি যেহেতু কারো নাম বলছি না, কোথায় কি সেটা বলছি না, সুতরাং সেটা কিন্তু গোপন করা হচ্ছে। মূল বিষয়টা বলছি, আর এই বিষয়টা থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে সেই বিষয়টা ফাইন্ড আউট করার চেষ্টা করব। খুব ছোট্ট করে বলবো। একটি পরিবারে একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি সেকেন্ড ইয়ারে পড়তো, এখন বর্তমানে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, আর মেয়েটি ক্লাস 8-এ পড়ে। বাবা সর্বোচ্চ লেখাপড়া করেছে, অর্থাৎ মাস্টার্স পাস করেছেন, মাস্টার্স পাস ছিলেন, এমকম পাস করা। মা খুব বেশি একটা লেখাপড়া করেনি, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন। সংসারটা ভালোই চলছিল, খুব সুন্দর করে সংসার চলছে, হাসি খুশি। বাবার একমাত্র ছেলে সন্তান, দেখতেও খুব সুন্দর। তাকে অনেক বড় একজন মানুষে পরিণত করবে, শিক্ষা দীক্ষা এবং সমাজে প্রতিষ্ঠিত মানুষ করে তুলবেন। এবং ছেলেটিও তার বাবাকে এত ভালোবাসতো। মনে হয় ছেলেটির কাছ থেকে যখন শুনতে পেয়েছিলাম বাবার ভালোবাসা, তখন আমার হৃদয়টা হুহুকার করে উঠল। মনে হয়েছিল যদি আমার সে দায়িত্ব না থাকতো, ওই সমাজকর্মী না হতাম, তাহলে হয়তো বা তার কান্নার সাথে আমারও চোখের পানি ঝরে আমি হয়তো উপন্যাস লেখা শুরু করে দিতাম। সে উপন্যাসটি হয়তো কষ্টের, হয়তো হৃদয়ের গ্রাহী একটি উপন্যাস। তো যাই হোক, যখন ছেলেটি বলছিলেন আর চোখের পানি ঝরে পড়ছিলেন, বলছিল বাবা আমাকে এত ভালোবাসতেন, আমি দেখি নাই কোনো বাবাকে। তবে একটি কথা সত্য, প্রত্যেক বাবাই তার সন্তানকে ভালোবাসেন, কিন্তু কিছু কিছু বাবা সত্যি অন্যরকম। কিছু কিছু বাবা তার সন্তানকে অন্য কিছু দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, অন্য কিছু দিতে ভালোবাসেন, সবসময় পুরোটা সময় যেন সন্তানের জন্য উজাড় করে দেন। ঠিক সেরকমই বাবা ছিল ওই ছেলেটার বাবা। তো 17 সালের আগে ডায়াবেটিকে আক্রান্ত হয় ওই বাবাটি একটা প্রাইভেট কোম্পানির চাকরি করলেও বেশ ভালো হ্যান্ডসাম স্যালারি পেত। তো যখন 17 সালের আগে ডায়াবেটিকে আক্রান্ত, 17 সালে সে ফর্মালি চিকিৎসা শুরু করেন, কিন্তু ফর্মালি চিকিৎসা শুরু করার পরেও ভালো হচ্ছিল না। 2017 সাল থেকে 20 সালে প্রচন্ড রকম তার ডায়াবেটিকে কিন্তু কন্ট্রোলই হচ্ছিল না। আস্তে আস্তে কিডনিতে সমস্যা দেখা দেয়। 21 সালে সে স্ট্রোক করে। তো জমানো যা টাকা ছিল আস্তে আস্তে ফুরাতে শুরু করে। তো 22 সালে আবার স্ট্রোক করে। তার চাকরিটা 21 সাল পর্যন্ত থাকলেও 21-এর পরে আর ওই প্রতিষ্ঠান তাকে চাকরিতে রাখে নাই। যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান তাকে স্যাক্রিফাইস করেছে, আর কতদিন করবে, এটাই স্বাভাবিক। তখন তার বাসায় এসে একদম পরিপূর্ণ বেকার হয়ে যেতে হয়, নির্ভরশীল হয়ে যেতে হয়। তার জমানো যত টাকা সব শেষ হয়ে যায়। ছেলেটি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ার পরে 23 সালে এসে যখন 22 সালে তার স্ট্রোক করে, তখন আর টাকা তার হাতে নেই। গ্রামের বাড়িতে বাবার, অর্থাৎ ওই ছেলেটির দাদার যে সম্পত্তি ছিল, তার বাপ চাচা দুজন ছিল, তার বাবার বাগের যে সম্পত্তিটা, সেই সম্পত্তি বিক্রি করা শুরু করে। বিক্রি করতে করতে 22 সালেও যখন স্ট্রোক করে এবং কিডনি সমস্যা দেখা দেয়, তখন তার চিকিৎসা খরচ এত বেড়ে যায়, তখন আর কোনোভাবেই পারছে না। এখন 24 সাল শেষ করে 25 সালে এসে গিয়ে তার এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আর কিছু অল্প পরিমাণ টাকা রয়েছে, জমি বিক্রির টাকা। নিজের ইনকাম তো নেই, বরং জমি বিক্রি করতে করতে শেষ করে ফেলেছে চিকিৎসার জন্য। এখন বর্তমানে তার ক্রিয়েটিনিন
সিরাম ক্রিয়েটিনিন 70.1 গত পরশু দিন আমি দেখেছি। তো নিঃস্ব হয়ে গিয়েছে সেই পরিবারটি। আর প্রত্যেক পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখে শুধু পানি আর পানি, দুঃখের কষ্টের পানি আর পানি। আর যে ছেলেটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছিল তার পড়া একদম টোটালি বন্ধ হয়ে গিয়েছে। এখন বর্তমানে তার কষ্ট করা ছাড়া এই পরিবারটা কিচ্ছু করার নেই, আল্লাহর পানি চেয়ে আছে। কিন্তু এত ব্যয়বহুল চিকিৎসা কিভাবে চালাবে? ছেলেটি বারবার বলছিল, স্যার আমি এখন কি করব, আমি বুঝতে পারছি না। আমি যদি মৃত্যুবরণ করি, কিন্তু আমার তো মৃত্যুবরণ করা পাপ, এবং মৃত্যুবরণ করলেই কি লাভ হবে, আমার বাবা মার কি হবে? আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি শুনে সত্যি আমি বললাম, আবার বলছি কথাটা, সোশ্যাল ওয়ার্কের একটা থিম হলো রেপো বিল্ড আপ করুন, পেশাগত সম্পর্ক তৈরি করুন, কিন্তু ইমোশনাল হওয়া যাবে না। সেই জন্য হয়তোবা সেদিন ওই ছেলের কষ্টের সাথে আমি চোখের পানি ঝরেনি, ঠিক আছে, কিন্তু হৃদয় সিরে আমার পানি ঝরছিল। তো এখন বলতে পারেন, ও যাই হোক, পরবর্তীতে আমার দায়িত্বের খাতিরে যতটুকু করার চেষ্টা করেছি। তো পরিবারটির সম্পর্কে আপনারা বুঝতেই পেরেছেন কি অবস্থা রয়েছে। তো এখনো ঢাকা শহরে বসবাস করছে শুধুমাত্র ওই অসুস্থ বাবার চিকিৎসার জন্য। ছেলেটার কোনো ইনকাম নেই। তখন আমি কিছু ছেলেটাকে বললাম ইমোশনাল যেন না হয়, সে যা আছে তাই নিয়ে যেন ঝাঁপিয়ে পড়ে সে টিকে থাকার লড়াইয়ে। আর বাবা চলেও যেতে পারে, বেঁচে থাকতে পারে, এবং সেও চলে যেতে পারে, বেঁচে থাকতে পারে। এই বাস্তবতা সামনে রেখে, বাস্তবতা হৃদয়ের ভিতর ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে বলেছি, এবং বলেছি যে কোনো সমস্যায় যে কোনো সময় আমার সাথে কথা বলার জন্য যদি সে প্রয়োজন মনে করে। তো খুবই শান্তি পেল সেদিন। আমি যখন অনেকক্ষণ কথা বললাম ছেলেটার সাথে, অনেক শান্তি পেয়েছিল এবং বলছিল যে আমি একটা মনে হয় বাবার পরপরই একটা গার্ডিয়ান পেয়েছি আপনাকে। আমি আপনার কথা শুনে সত্যি আমার যে ভিতরে যে কষ্ট সেটা অনেকটা লাঘব হয়ে গিয়েছে। আমি এখন অন্য উদ্যমে আমি কাজ শুরু করব এবং বাবার সামনে যাবো। আমি বলছিলাম তুমি এখন বাবার কাছে যে যাবে হাসি মুখে যাবে, মার কাছেও তুমি হাসি মুখে যাবে, কারণ তুমি যদি কান্না করো, তুমি যদি ভেঙে পড়ো, তাহলে বাবা মা কিন্তু তোমার অসুস্থতা আরো বেড়ে যাবে এবং তোমার আম্মু অসুস্থ হয়ে যাবে। তখন ছেলেটা বলছিল আমার আরেকজন গার্জিয়ান পেলাম, আমার বাবার পরিবর্তে বাবার পরপরই আরেকজন গার্ডিয়ান পেলাম। তো এখন প্রশ্ন হলো যে আমি এই গল্পটা কেন আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বিশ্বাস করুন, ডায়াবেটিকের যে ভয়াবহতা আমরা কেউ দেখি না, কেউ জানি না। যে পরিবারের হয়েছে সেই পরিবার বুঝতে পেরেছে এই ডায়াবেটিক কত মারাত্মকভাবে সংসার ধ্বংস করে ফেলেছে, একটি পরিবার ধ্বংস করে ফেলেছে এবং নিঃস্ব করে ফেলতেছে। আরেকটা বিষয় হলো, যাদের ডায়াবেটিক হচ্ছে যদি কন্ট্রোল না থাকে তাহলে ভয়াবহ একটি সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা কিডনির সমস্যা, স্ট্রোক করার সমস্যা, চোখে না দেখার সমস্যা, অন্ধত্ব হয়ে যাওয়া, পুঙ্গত্ব হয়ে যাওয়া। এই যে বিষয়গুলো এত বেশি হচ্ছে যে কল্পনাতীত। সুতরাং আসুন এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখি, সেটি হলো আমরা ডায়াবেটিকে আক্রান্তই হতে দেব না। আমি একজন সমাজকর্মী হিসাবে এই সুসচেতনতা সোসাইটির মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনমূলক কাজ করে যাচ্ছি, কিন্তু একটি কথা আমি বারবার বলছি সবাইকে, একটি কথা বারবার বলছি, আপনাকে কেউ এসে বলবে না চিকিৎসা করুন। কিছু বলবেন? বাসা ভাড়া তো এদিকে একটু প্লিজ। তো আমি যেটা বলছিলাম, বারবার আপনাদেরকে একটি কথা বলছি যে আপনারা কখনোই ডায়াবেটিক হওয়ার পরে আপনাকে চিকিৎসার জন্য অনেকেই ডাকবে, কিন্তু কেউ এসে বলবে না আপনি চিকিৎসা করুন, বা ডায়াবেটিক হওয়ার পরেও আপনাকে কেউ বলবে না চিকিৎসা করুন, কোন প্রতিষ্ঠান বলবে না, কোন ডক্টর বলুন, এটা তো সম্ভব না, বলবেই কেন? সুতরাং আমার একটি কথা, সুস্থ থাকা অবস্থায় বছরে 2 থেকে 3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস মুক্ত জীবন করুন। কারণ আপনার যদি একবার ডায়াবেটিক হয়ে যায়, বিশ্বাস করেন প্রতিটা সময় আপনি ডায়াবেটিক নিয়ে ভাববেন, প্রতিটা মুহূর্তে আপনার ডায়াবেটিক আপনাকে কষ্ট দিবে, প্রতিটা সময়, প্রতিটা বিষয়, প্রতিটা ক্ষেত্রেই আপনাকে ডায়াবেটিক ব্যারিয়ার চেষ্টা করবে। এখন বলতে পারেন আপনি তো অনেক প্রচার করেন যে ডায়াবেটিক কিছু না। হ্যাঁ, ডায়াবেটিক কিছু না, কিন্তু সেই পর্যায়ে থাকাটা সত্যি অনেক কঠিন, কারণ ডায়াবেটিক কন্ট্রোল রাখা সেটা অনেক কঠিন। আমরা একটু সচেতন যদি আরেকটু বাড়িয়ে দিই, নিজের মাঝে আরেকটু সচেতনতার মাত্রাটা যদি আরেকটু বাড়িয়ে দিই, ডায়াবেটিক হওয়ার পরে রোগ ভালো থাকার জন্য কতই না চেষ্টা করি, কিন্তু ডায়াবেটিক না হওয়ার জন্য আমরা সামান্যতম যদি চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা, আপনি, আমরা এই সমাজে ডায়াবেটিক রোগীর সংখ্যাই কমে যাবে। আমার মূল থিম একটাই, আমি পুরো বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা এরকম সেন্টার তৈরি করতে চাই। তাদের কাজই হবে মানুষকে সচেতন করা, মানুষের কাছে বারবার বুঝিয়ে দেওয়া। আমরা তখনই রিয়েলাইজ করি, তখনই বুঝি ডায়াবেটিকের যে নেগেটিভ প্রভাবটা, যখন আমি ডায়াবেটিকে আক্রান্ত হয়ে যাই। আপনি বিশ্বাস করেন, যেসব হাসপাতালগুলো ডায়াবেটিক চিকিৎসা দিচ্ছে তাদের কাছে যান,
এবং যারা ডায়াবেটিকে আক্রান্ত হয়েছে তাদের পাশে বসে একটু কথা শুনুন, কত কষ্ট দিচ্ছে ডায়াবেটিক। ডায়াবেটিকটা এমন একটা বিষয়, আপনাদেরকে আজকে এই বিষয়ে বলবো না, শুধু এই গল্পটা নিয়েই কথা ছিল আমার। ডায়াবেটিকটা এমন একটা বিষয়, আপনার কোনো রান্না করা তরকারিতে যদি লবণ বেশি দেন, যত সুন্দর, যত দেখতে সুন্দর হোক না কেন তরকারিটা, আপনার সেই তরকারিটা কিন্তু আর খেতে পারবে না। ঠিক তেমনি ডায়াবেটিক হওয়ার পর আপনি যত সুন্দর করেই থাকুন না কেন, যত ভালোই থাকুন না কেন, আপনার শরীরটা কিন্তু জারজা হয়ে যায়। আপনার শরীরটা কিন্তু একটা ঘুন পোকার মতো হয়ে যায়। আপনার শরীরটা একটা যেমন অনেক সুন্দর টিউবওয়েলের পাইপ যদি অনেক দিন এক জায়গায় রেখে দেন, সেখানে কিন্তু জং পড়ে যায়। জং যদি ভেঙে ফেলেন, টিউবওয়েলের পাইপটা একদম কোনো কাজেই আসে না। ঠিক তেমনি আপনার আমার শরীরটাও কিন্তু ডায়াবেটিকের কারণে এরকম হয়ে যায়। আমরা কেউ নেই যে আপনার আমারকে সচেতন করার জন্য, আপনার আমারকে ধরিয়ে দেওয়ার জন্য কারা প্রি ডায়াবেটিক রোগী এবং ডায়াবেটিক সম্পর্কে সঠিক ধারণা প্রদান করার জন্য। আসুন, আমাদেরকে কেউ বলবে না, আমাদের কোনো ডক্টর এসে বলবে না, কোনো হাসপাতাল এসে বলবে না, কোনো ক্লিনিক এসে বলবে না, সচেতন হন, সচেতন হন, সচেতন হন। আপনি, আমি, আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য আমরা নিজে থেকেই সচেতন হতে হবে। আর এখনই সময় ডায়াবেটিক প্রতিরোধী, ডায়াবেটিকের বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ এই ডায়াবেটিক আপনার যার ঘরে হয়েছে সে বুঝে তার কিয়ামতের মতো অবস্থা। আমরা সবাই মিলে ডায়াবেটিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আপনারা যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, এসো সচেতন সোসাইটিকে ভালোবাসেন, আপনারা আমাদের সদস্য হতে পারেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন, আপনারা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারেন, এমনকি আপনি আপনার জায়গায় কাজ করতে পারেন, আপনি আমাদেরকে জানাতে পারেন। তো ভালো থাকবেন। লাস্টে এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, আর সময় অপচয় করবো না। আমরা নিজেরাই নিজেদের ভালোর জন্য, নিজেদের জন্য আমরা ডায়াবেটিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি। লাস্টে তো একটি কথা বলবোই, সেটা হলো ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্ম আপনার, আমাদের সবার শরীরে স্বরূপ কাজ করে। ভালো থাকেন। এতক্ষণ আপনাদের সময় ছিলাম আমি, জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম, এসো সচেতন হই সোসাইটির অফিস থেকে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।